সকাল প্রায় 7টা। খন্দকার ভিলার দুই পত্নী ছোটাছুটি করে কাজ করছে। একটু পর নাস্তা করিয়ে আয়ান আর সুমন চলে যাবে, তাই দ্রুত হাতে কাজ সারছে দুজনে। যত রাত করেই বাড়ি আসুক না কেন, আয়ানের সকাল সকাল উঠতে দেরি করে না সে। কাল রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছিল, অবশ্য দুই চাচি তার জন্য অপেক্ষমান ছিল। ছেলেটা ফিরলে রাতে খাবে সে আশায়, কিন্তু ফিরে এসে বলে খেয়ে এসেছে। দুজনকে বসে থাকতে দেখে খারাপও লাগলো, তাই সরি বলতেই দুজনে বলল, সরির কি আছে বাবা, মা তো ছেলের জন্য অপেক্ষায় থাকতেই পারে। আয়ান মুচকি হেসে বলে, সত্যি বাড়ি আসলে মনে হয় না যে মায়ের থেকে দূরে আছি। তোমরা এত ভালোবাসা দাও যে ফারাকটা বোঝা যায় না। এই যে ছেলেটা ওদেরকে সম্মানের আসনে বসিয়েছে, এটা তাদের খুব ভালো লাগে। অবশ্য তাদের পরিবারে আমার আর ওর বলে কোনো পার্থক্য নেই, সবই আমাদের। এই রীতিতে সালেহা খাতুন সংসারটা সুন্দর করে সাজিয়েছেন। পাড়া পড়শিরা তো ওদের এই মিল মহব্বতে হিংসে করে। সামনাসামনি বলার সাহস না থাকলেও গোপনে অনেক ব্যঙ্গও করে। এই বলে যে দেখা যাবে কয়দিন এক থাকে, বুড়িটা মরলেই সব ভাগ হতে সময় নেবে না। তারা তো আর জানে না খন্দকার বাড়ির একত্রতা এত ঠুনকো না। যে রেওয়াজ তার বাপ দাদারা চালু রেখেছে, তা যে তাদের সন্তানদের মধ্যে আরও প্রবল। আয়ান ফজরের নামাজ আদায় করে জগিং করতে যাচ্ছিল, সাথে সোহান আর সুমনও যাচ্ছে। আকাশকে জোর করেও তুলতে পারেনি, কাল রাত জেগে পড়েছে তাই। তিনজনে কিছু দূর গিয়ে থামতেই সোহান বলে, ব্রো একটা প্রশ্ন করি, রেগে যাবে না আগেই বলে দিলাম। আয়ান সোহানের দিকে তাকিয়ে কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করে, কি প্রশ্ন? কাল এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? আয়ান স্বাভাবিকভাবে জবাব দিল, কাজ ছিল। কি কাজ? আমি খুব ভালো করেই জানি, মিথ্যে বলো না একদম। তুমি আকরাম আঙ্কেলের বাসায় ছিলে, তা আমি খুব ভালো করেই জানি। আয়ান মাথা উঁচু করে সুমনের দিকে তাকাতেই সুমন মাথা নেড়ে না বোঝালো, অর্থাৎ সে কিছু বলেনি। ওদের দুজনের নীরব কথাবার্তা দেখে সোহান বলল, না সুমন ভাই, কিচ্ছু বলিনি। আমি জানি তুমি যে দীপ্তি আপুকে লাইক করো, শুধু আমি কেন, ঝিনুক, হৃদি, নিতু, দাদুমণি সবাই জানে। আয়ানের আশ্চর্যের কোনো সীমা নেই। সবাই জানে, এটা যেন তার কাছে ভারী লজ্জার বিষয়। কিছুক্ষণ কোনো কথা বলতে ভুলে গেল, নিজেকে কোনো মতে ধাতস্থ করে বলে, কি করে জানে? ব্রো, সবার ফিডার খাওয়ার দিন শেষ, বড় হয়েছে, বুঝতে শিখেছে। তোমার হাবভাব দেখে বুঝে নিয়েছে তারা। সোহানের সাথে একমত পোষণ করে সুমনও বলে, ইয়া ব্রো, হি ইজ রাইট। ঝিনুক নিতু অনেক আগেই বলেছে আমাকে। আয়ান একটুও রাগ দেখালো না, বরং ওকে শান্ত, স্নিগ্ধ ও শীতল দেখালো। স্বাভাবিক স্বরে বলল, জানলে তো ভালোই, সবার তো খুশি হওয়ার কথা। এতদিন সবাই তো এটাই চাইছিল। সোহান খুশি খুশি ভাবে বলে, হ্যাঁ ভাই, আমরা ভীষণ খুশি। যত দ্রুত সম্ভব বিয়ের সানাই বাজাতে চাই। একটু গুছিয়ে নেই, তারপর হবে। এবার চল, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ফিরেই কাজে লেগে পড়তে হবে, সময় নেই হাতে। হ্যাঁ চলো। নাস্তার টেবিলে রিধির মুখ ভার দেখা গেল। আয়ান জিজ্ঞেস করতেই বলল, বসে থেকে আর কিছু ভালো লাগছে না, এভাবে একদিন পার হয়? সোহান সবে রুটির একটা টুকরো মুখে দিয়েছিল, চিবুতে চিবুতে বলে, তো তোকে বসে থাকতে বলেছেটাকে? বসে থাকতে ইচ্ছে করলে না একটু দৌড়তে, তাতে খেয়ে খেয়ে যে ওজন বাড়াচ্ছিস তা একটু কমবে। কাজটাজ তো কিছুই করবি না, এটাই কর আপাতত। সোহানের সাথে আকাশও সহমত পোষণ করলো। খাবার টেবিলে এক দফা হাসি রোল পড়ে গেল। ছোট থেকে বড় সবাই হাসছে, তা দেখে তো হৃদির ছেড়ে দেমা কেঁদে মরি অবস্থা। চোখ মুখ এমন যেন এক্ষুনি কেঁদে দিবে। ওর অবস্থা লক্ষ্য করে আয়ান বলে, থামো সবাই, বলছি। রিদি নাস্তা করে যা, ব্যাগ গুছিয়ে নে, আমাদের সাথে চল। ওখানে ঝিনুক আর নিতুর সাথে ভালো লাগবে তোর। আয়ানের কথায় রিধি টেবিল থেকে এক লাফ দিয়ে উঠে বলে, এক্ষুনি যাচ্ছি বলে এক দৌড়ে রুমে যেতে আরম্ভ করলো। পিছন থেকে সোহানের মা বলল, রিদি দাঁড়া, বলো মেঝুমা। নাস্তাটা শেষ করে তারপর যা। নাস্তা করার দরকার নেই, ভাইয়ের কথায় আমার মন পেট দুটোই ভরে গেছে। এবার তো আকাশ ভ্যা ভ্যাঁ শুরু করে দিল। ওর পরীক্ষা শেষ হয়নি বলেও যেতে পারছে না। ওর কথা ওরা দুজন ভাই বোন। আকাশ যেতে না পারলে রিধিও যেতে পারবে না। রিধির যদি ভালো না লাগে তাহলে ও চলে গেলে তারও তো ভালো লাগবে না। আয়ান ওকে বুঝতে দেওয়ার জন্য বলে, দেখ আকাশ, সামনে তোর ফাইনাল, না হলে তোকেও সঙ্গে নিয়ে যেতাম। তবে আমি নিজে তোকে কথা দিচ্ছি, যেদিন তোর এক্সাম শেষ হবে ওই দিনই তোকে আমি এসে নিয়ে যাব। আর হ্যাঁ, যেখানে যেতে চাস সেখানেই নিয়ে যাব।
কথাটাই কাজও হয়ে গেল। সে উৎসাহ নিয়ে বলে, সত্যি? 100% সত্যি। ঠিক আছে, তোমাকে বিশ্বাস করলাম আমি। এখানে তো আর কারো উপর ভরসা নেই। সোহান অনেকক্ষণ ধরে বলতে চাইছে সেও যাবে, কিন্তু কোনোভাবে বলে উঠতে পারছে না। এবার সুযোগ বুঝে বলে বসলো, আমারও তো এখানে কোনো কাজ নেই মা, আমিও যাই। ওখানে কিছু কাজ আছে, সেটাও করে ফেলতে পারবো। আকাশকে এবার থামাইকে চট করে চেয়ার ছেড়ে উঠে বলে, হ্যাঁ, চলে যাও, সবাই যাও, আমি একাই থাকবো বাড়িতে। বলে সে আর থামলো না। ব্যাগ নিয়ে গটগট করে বাইরে চলে গেল। সালেহা খাতুন ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, আরেক নবাবজাদা, আয়ান উঠেছে বাড়িতে, পুরাই তো কার্বন কপি, হতেও চায় তোর মতো। আকাশের মা তাল মিলিয়ে বলে, হ্যাঁ মা, খাপিয়ে খাপ একদম। অতঃপর ঠিক হলো সোহানও যাবে কয়েকদিনের জন্য। ব্যাপারটা রিধির কর্ণগোহরে পৌঁছায়নি। আয়ান খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে কথা বলছে ফোনে। চাচিকে বলে গেল ওদের তাড়াতাড়ি আসতে বলতে, খুব দ্রুত বেরোতে হবে। ও রিপনকে বলছে আগের থেকে আরো ভালো করে চেক রাখতে, ওই শাকিল ছেলেটাকে যেন নজর থেকে না সরায়। দীপ্তির থেকে একটু ডিস্টেন্স রাখতেও বলে দিয়েছে। ওর কথা বলার মাঝে রিদি এসে হাজির। চনমনে কণ্ঠে বলে, ভাই, আই এম রেডি, লেটস গো। পিছন থেকে সোহানের কণ্ঠ শুনতে পেয়ে ও চমকে পিছন ফিরে দেখলো ব্যাগ নিয়ে সোহানও হাজির। ও চোখ মুখ কুচকে বলে, তুমি আবার কোথায় যাচ্ছ ব্যাগ টেক নিয়ে? সোহান বিরক্ত হয়ে বলে, কেন, বড় চাচা কি তোর একার? শুধু তুই একাই যেতে পারিস, আমরা পারি না? তুমি সব কথায় এমন তেড়া জবাব দাও কেন? সোজা সাপটা উত্তর দিতে পারো না? আমি বেয়াদবদের সাথে এভাবেই কথা বলি। সোহানের মা ধমকে উঠল ছেলেকে। সোহান, কি শুরু করলি বেরোনোর সময়? থাক, এখন কিছু বললাম না। সুমন হেঁটে যেতে যেতে বলে, সোহান, তুমিও না এইটুকুনো একটা মেয়ের সাথে কেন তর্ক করো? সোহান ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে রাখতে বলে, মেয়েটা এইটুকুনো না কি তা ভালো করেই মিশলেই বুঝতে পারবে। ও আর ঝিনুক দুইটাই কাঁচা লঙ্কা। সুমন ওর কথায় হালকা হেসে বলে। আমি জানি। আয়ান আগেই ড্রাইভিং সিটে বসে পড়লে সোহান গিয়ে তার পাশে আগে ভাগেই উঠে পড়েছে। সুমন আয়ানকে বলে, ভাই, তুমি ড্রাইভ করবে? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, সময় খুব কম, দ্রুত পৌঁছাতে হবে আমাদের। রিধির ইচ্ছে ছিল ফ্রন্ট সিটে বসবে। সোহান বসে যাওয়ায় মুখ ভেঙচিয়ে পিছনে উঠে বসলো। যতই উপরে হাব ভাব দেখাক, ভিতরে ওর মনে লাড্ডু ফুটছে। ওর প্রিয় পুরুষের সঙ্গে পুরো জার্নিটা পাশে বসে করতে পারবে বলে। খন্দকার ভিলা থেকে ওদের যাত্রা আরম্ভ হলো 9টার কাছাকাছি সময়ে। গাড়ির রাস্তার মোড়ে উঠতেই আয়ানের আজকের ভাগ্য যেন খুলে গেল। সামনে যে তার প্রেয়সী টুকটুক করে হেঁটে যাচ্ছে। আজও শাড়ি পরেছে। আয়ান ভেবে পায় না এভাবে প্রতিদিন শাড়ি পরার মানে কি। অন্য কিছুও তো পরে আসতে পারে। আয়ান যেন আজ হিংসে জ্বলে যাচ্ছে। সোহান সামনে থাকিয়ে বলে, ভাই দেখ দেখ, আমাদের ভাবির সামনে। আয়ান ড্রাইভ করলেও মনোযোগ ছিল সামনে। সোহানার কথায় মনোযোগ বিচ্ছিন্ন হলো। চোখ পাকিয়ে তাকাতেই সোহান বুঝতে পারলো ওর মুখ থেকে ভুল সময়ে সঠিক কথাটা এন্ট্রি নিয়ে নিয়েছে। হৃদি তো খিলখিল করে হাসছে। সোহান বিরক্ত হয়ে বলে, এমর হাঁসের মতো ফ্যা ফ্যা না করে চুপচাপ বসে থাক। ভাই, একটু গাড়িটা দাঁড় করাও না, আপুর সাথে একটু কথা বলি। সুমন পাশ থেকে বলে, রীতি, সে তুমি না বললেও গাড়িটা ঠিক দাঁড়াতো। আয়ান লুকিং গ্লাস দিয়ে সুমনের দিকে তাকাতেই সুমন মুখ লুকাতে অন্যদিকে চোখ ফিরিয়ে ফেলল। সোহান মুচকি হেসে বলে, তা একদম ঠিক বলেছে সুমন ভাই। আয়ান ওদের কথার কোনো জবাব না দিয়ে মুখে গম্ভীর ভাব এনে গাড়িটা এক সাইড করে দাঁড় করালো। হৃদি হুড়মুড় করে বেরিয়ে দৌড় লাগালো। দীপ্তিপু বলে ডাকতেই দীপ্তি পিছনে ফিরে তাকালো, দেখলো হৃদি দৌড়ে আসছে, তাই সে দাঁড়িয়ে গেল সেখানে। রিক্তা ওকে জিজ্ঞেস করতেই বলল, ও হলো হৃদি, নেতা সাহেবের কাজিন। রিক্তা সুর টেনে বলে, ওহো, নেতা সাহেবের কাজিন না বলে সরাসরি বল তোর হবু ননদ। দীপ্তি কপট রাগ দেখিয়ে বলল, ফালতু বকবি না একদম, অন্তত ওনাদের কারোর সামনে না। সে তুই যা বলিস আমার মনে হচ্ছে তাই বললাম। দীপ্তি চিবিয়ে চিবিয়ে বলে, তোর মনে হওয়াটা আপাতত তোর মনেই রাখ বোন। হৃদি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাবতেই পারিনি তোমার সাথে দেখা হয়ে যাবে। খুব ভালো লাগছে দেখা হয়ে। কেমন আছো তুমি? দীপ্তি এক গাল হেসে উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো?
কোথাও যাচ্ছ নাকি? আমিও ভালো আছি, শহরে যাচ্ছি ভাইয়াদের বাসায়। দীপ্তির হৃদির পিছনে তাকিয়ে দেখে সোহান আর সুমন দাঁড়িয়ে আছে। দুজনেই ওর সাথে কুশল বিনিময় করলো। দীপ্তিও হাসি মুখে তাদের কথার জবাব দিল। কোনা চোখে তাকিয়ে দেখে নেতা মহাশয় এখনো গাড়িতেই বসা, চোখে সানগ্লাস পরা, যার কারণে কোন দিকে তাকাচ্ছে তা ঠিক বুঝে উঠতে পারল না। দীপ্তি মনে মনে ভেঙ্গালো। ভাব দেখাচ্ছে। ওর ভাবনার মাঝেই টুং করে আওয়াজ হলো ওর ফোনের। ফোনটা বের করায় একবার তাকিয়ে দেখে মহাশয় তার ফোনটা হাতে নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে। দীপ্তির বুঝতে বাকি নেই কাজটা কার হতে পারে। তাও সে ফোন চেক করে দেখে হালকা ধমক দেওয়া এক বার্তা। ওই কাল রাতের কথাগুলোই ঘুরে ফিরে লিখেছে। অ্যালার্টও বলা যায় এটাকে। মেসেজটা ছিল এরকম: যা বলেছি তা যেন ভালো করে মাথায় থাকে। রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। কোনো ছেলে কথা বলতে আসলে এড়িয়ে যাবেন। কোনো প্রবলেম হলে রিপনকে বলবেন। এইসব দিয়ে ভরা মেসেজের প্রত্যুত্তরে দীপ্তি কয়েকটা মুখ ভেঙানো ইমোজি দিয়ে বের হয়ে গেল। দীপ্তি খেয়াল করেছে এটা পেয়ে নেতা সাহেবের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা। চোখ থেকে সানগ্লাস খুলে রুক্ষ স্বরে বলে, তোরা কি এখানেই দাঁড়িয়ে দিন পার করে দিবি? থাকলে থাক, আমি গেলাম। আয়ান গাড়ি স্টার্ট দিলেই সকলে হুড়হুড় করে গাড়ির দিকে এগিয়ে গেল। হৃদি দীপ্তিকে হাক করে বলল, দীপ্তুপু, কথা হবে, এখন যায়। ঠিক আছে। দীপ্তির পাশ দিয়ে গাড়িটা সাঁ করে চলে গেল। দীপ্তি বোকার মতো তাকিয়ে রইল। সেটা আয়ান লুকিং গ্লাসে দেখতে পেয়ে মুচকি হাসল সে। সোহান কিছু বলতে যাচ্ছিল, সুমন না করায় চুপ করে গেল সে। কয়েক ঘন্টার মধ্যে আয়ান পৌঁছে গেল। হৃদি আর সোহানকে নামিয়ে দিয়ে সুমনকে নিয়ে এসে ছুটল পার্টি অফিসের উদ্দেশ্যে। হাতে আর মাত্র একদিন, বসে থাকার জো নেই, তাই ওদের নামিয়ে দিয়ে সে আর ভেতরে ঢুকলো না। হৃদি আর সোহান নিজেরাই গেল ভিতরে। কলিং বেল বাজাতেই নিতু এসে দরজা খুলতেই সামনে সোহানকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। চোখ কষলে আবার সামনে তাকাতেই সোহান ওর মাথায় টোকা দিয়ে বলে, বুদ্ধু, স্বপ্ন নয়, সত্যি দেখছি। হৃদি ওকে ঠেলে ভিতরে ঢুকে বলে, কি রে আপু, আমি এসেছি আর তুই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো? হৃদিকে দেখে নিতু খুশির চোটে চিৎকার করে জড়িয়ে ধরে বলে, আল্লাহ, তুইও এসেছিস? আমি তো তোকে খেয়ালই করিনি। ঝিনুক, ঝিনুক, দেখেছে কে এসেছে? সোহান বিড়বিড় করে বলে। এমন করে একবার আমাকেও ধরলে তো হয়। সোহান নিতুর পিছনে দাঁড়িয়েছিল বলে হালকা করে বললেও কথাটা নিতুর কানে ঠিক পৌঁছালো। মুখ টিপে হেসে বলল, তুমি কিছু বললে সোহান ভাই? কই না তো। ঝিনুক নিচে নেমে হৃদিকে দেখে তো আরেক চিৎকার করে জড়িয়ে ধরে রেখে বলল, উফ জান, তুই যে আসবি ভাবতেই পারিনি। ইস, কি যে ভালো লাগছে। এবার তো আর আমাদের আটকাই কে? শায়লা মেয়ের হাবভাব দেখে বলে। হৃদি সোহান বড় মাকে সালাম করে ভালো মন্দ খোঁজ খবর নিল। ঝিনুক সোহানকে দেখে জি উচ্চারণ করতে গিয়ে আবার আটকে দিল নিজেকে। ভুল জায়গায় ভুল শব্দ উচ্চারণ করতেছে বুঝতে পেরে মুখ বন্ধ করে ফেলল। ব্রো, তুমিও এসেছো, খেয়ালই করিনি। করবি কিভাবে? সবাই তো এই পেতনিকে নিয়ে ব্যস্ত ছিল। হৃদি তেরে গিয়ে বলে, আমাকে তুমি পেতনি বললে? পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? শায়লা হালকা ধমকের গলায় বলে। তিনি চলে যেতে গিয়েও ফিরে জিজ্ঞেস করলেন, ওরা পার্টি অফিসে গেছে, বললো কাজ আছে। হ্যাঁ মা, যাচ্ছে। নিতু সোহানের দিকে কোনা চোখে তাকিয়ে মায়ের পিছন পিছন গেল। মা যেতেই ঝিনুক যেন এবার সাহস পেল। দুষ্ট হেসে বলে, চলো জিজু, ভেতরে চলো। জিজু বলাতে হৃদির কপালে কিঞ্চিত ফাঁস দেখা দিল। সে প্রশ্ন করে, এক সেকেন্ড, ঝিনুক জিজু মানে? তুই ওকে জিজু বললি কেন? সোহান হৃদির মাথায় থাপ্পড় দিয়ে বলল। তা তোর না জানলেও চলবে। বলে সোহান আর দাঁড়ায়নি সেখানে, ইজ্জত বাঁচাতে দ্রুত জায়গা ত্যাগ করলো। হৃদি ঝিনুককে চেপে ধরে একই প্রশ্ন করতেই ঝিনুক বলে, চল, আগে এখানে বলা যাবে না, আগে রুমে চল, ফ্রেশ হ, তারপর সব বলছি। কিন্তু আমার তো তর্স হয়েছে না রে। যা বলছি তা কর আগে। গাল ফুলিয়ে হৃদি বলে, ঠিক আছে চল তাহলে। মায়ের সাথে হাতে হাত মিলিয়ে টেবিলে খাবার সাজাতে ব্যস্ত নিতু। মনে মনে ওর লাড্ডু ফুটছে। ওরবার এভাবে সারপ্রাইজ হবে ভাবতে পারেনি সে। খুব খুশি লাগছে ওর। তার মধ্যে শায়লা বেগম মেয়েকে আদেশ করলো ওদের খাওয়ার জন্য ডেকে নিয়ে আসতে। মায়ের কথা মতো সে উপরে চলে গেল ডাকতে। ঝিনুককে বলতেই ঝিনুক বলল, আমরা আসছি, তুই সোহান ভাইকে ডেকে নিয়ে আয়। বলে এক চোখ টিপ দিল। নিতু চোখ রাঙিয়ে গেল সোহানের রুমের উদ্দেশ্যে।
ওকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। দরজার কাছাকাছি যেতেই বুক ঢিপ ঢিপ করছে। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর দরজা নক করতেই দেখলো দরজা জাস্ট লাগিয়ে দেওয়া ছিল। ডাকতে ডাকতে সে ভিতরে গিয়ে দেখলো রুম খালি। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। সে আবার ডাকতেই ভিতর থেকে উত্তর এলো, আসছি। এই একটা শব্দ নিতুর যেন শুনতে ভীষণ ভালো লাগছে। চলে যাওয়ার জন্য এক পা বাড়াতেই কি মনে করে যেন আবার থেমে গেল। তখনই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই সে পিছন ঘুরতেই সোহানকে খালি গায়ে দেখে তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে বলে, সরি আমি জানতাম না। সোহান মনে মনে বলে, ইটস ওকে, কয়েকদিন পর থেকেই তো পার্মানেন্ট তৈরি হব, তাহলে দেখলে ক্ষতি কি? মুখে বলে, ইটস ওকে। কিছু বলবি? হ্যাঁ, আম্মু খেতে ডাকছে। ও, তা কেমন আছিস? ভালো আছে বলতে গিয়ে যেন ওর কণ্ঠ কাঁপছে। আশ্চর্য তো, এমন হওয়ার মানে কি? এমন তো নয় যে লোকটা তার অপরিচিত কেউ। এই তো তার পরিচিত, ভীষণ পরিচিত। যাকে মন খুব করে চায় তার সামনে বুঝি এমনই হয়? ওইদিকে ফিরে আছিস কেন? তুমি ড্রেস পরতেছো তাই? পড়া শেষ, ঘুরতে পারিস এবার? না, দরকার নেই। আম্মু খেতে ডাকতে বলেছে, চলে এসো। দাঁড়া নিতু। সোহান নিতুর কাছাকাছি দাঁড়িয়ে বলল, এমন রেগি রোগীর মতো কাঁপতেছিস কেন? কই না তো। মুখ টিপে হেসে সোহান বলে, তোর দেখি তোতলানো রোগও হলো রে। একদম না। তাহলে? সোহান ভ্রু কুচকে প্রশ্নটা করতেই নিতু আর দাঁড়ালো না সেখানে, চলে গেল নিচে। জানে এখানে থাকলে সোহান ওর অবস্থা আরো বাজে করবে। নিজের নড়বড়ে অনুভূতি লুকাতেই সে দৌড় দিল। সোহান ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে আনমনে হেসে ফেলল। ও বুঝে গেছে নিতুর অবস্থা এমন কেন। মেয়েটাও বোধহয় অনেক কিছু জমিয়ে রেখেছে মনে। আর দেরি নয়, খুব শীঘ্রই আমার মনের ডায়েরি তোর জন্য মেলে ধরবো। সেই ডায়েরিতে জমে আছে এতদিনের অনুভূতি, বলতে না পারা কথাগুলো, তোকে নিয়ে দেখা হাজারো রঙিন স্বপ্ন। খুব শীঘ্রই আসছে সেই প্রতীক্ষার সময়। এইসব ভেবে ভেবে সেও চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সোহান আর শাইলা বেগম গেল রেস্ট করতে। নিতু, ঝিনুক, রিধি, ওদের কি আর রেস্ট বলতে কিছু আছে? তিনজনেই রুমে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। রিধির তো তর সইছে না, কখন কথাটা শুনবে এই নিয়ে শান্তি মতো একটু খেতেও পারেনি। তাই এখনই জিজ্ঞেস করে বসলো যে ঝিনুক কেন সোহানকে জিজু বলে ডেকেছে। কথাটা বলে বেখেয়ালে নিতুর দিকে তাকাতেই দেখলো সে একেবারে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। সবকিছু পর্যবেক্ষণ করে রিধির মাথা ঘুরাচ্ছে। চোখ বড় বড় করে বলল, নিতুপু, তোমার আবার কি হলো? তুমি এমন লাল হয়ে গেলে কেন? মনে হচ্ছে একটু টোকা দিলেই রক্ত বেরোবে এমন অবস্থা। ঝিনুক পা ঝুলিয়ে বসেছিল, পা দুলাতে দুলাতে বলে, রিদি হবেই তো লাল, তুই এখানে জিজুর নাম নিলি না সেই জন্য। আমি জিজুর নাম কখন নিলাম? কিছুক্ষণ থেমে একটা বিকট চিৎকার করে উঠে বলল, ও মাই গড, ও মাই গড, তার মানে এসবই চলছে? হ্যাঁ, আর আমি এতদিন বুঝতেই পারিনি। ঝিনুক মাছি তাড়ানোর মতো করে বলে, আরে ধুর, বিষয়টা এখনো ভূমিকম্পর মতো নড়বড়ে অবস্থা। রিধি চোখ দুটো রসগোল্লার মতো করে প্রশ্ন করলো, মানে? না আর কি, দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু এখনো কেউ কাউকে প্রকাশ করতে পারিনি, অপ্রকাশিত রয়ে গেছে। সে কি? কেন নিতুপু, বলনি কেন? নিতু মাথাটা নিচের দিকে করে বলে, আমি কেন বলবো? আমি মেয়ে মানুষ, মেয়েরা কি কখনো আগে নিজের মনের কথা বলে? সে ছেলে, সেই না আগে বলবে। আরে মেয়ে আর ছেলে মানে কি? যে যাকে ভালোবাসবে সে বলেই দিলে হবে? এতে এত জটিল করার মানে কি? আমি হলে তো এত দেরি করতামই না, বলেই দিতাম। এগুলো বলতে খুব সহজ, কিন্তু যখন নিজের বেলায় আসে তখন বোঝা যায় কতটা কঠিন। ঝিনুক রিধির উদ্দেশ্যে প্রশ্ন করলো, আচ্ছা, তোর জিজু হিসেবে ব্রোকে কেমন লাগবে? রিধি ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলো। তারপর নিতুর পাশে বসে বলে, যদি একটু ঝগড়াটে, তবে ছেলেটা খারাপ না, ভালোই। আমার মিষ্টি আপুর সাথে ভীষণ মানাবে। নিতু যেন তেতে উঠলো কথাটায়। বিরোধিতা করার ভঙ্গিতে বলে, একদম না, ও মোটেও ঝগড়ুটে না, ওর মনটা ভীষণ ভালো। ঝিনুক রিধি একসাথে বলল, ও, এখন থেকে এত টান? বাবা,
কি ভালোবাসা, একেবারে ট্রু লাভ। নিতু দুই পাশ থেকে দুজনের কান টেনে ধরে বলে, তোরা দুটো না মারাত্মক লেভেলের ফাজিল হচ্ছিস দিন দিন। হৃদি কোনো মতে কানটা ছাড়িয়ে নিয়ে বলে, সে তো আমরা বরাবরই ছিলাম, কিন্তু আমি যা বলেছি তা একদম ঠিক বলেছি। তুমি জানো 3 দিন ধরে আমার সাথে ঝগড়া করতেছে, আজও পুরো রাস্তা এমন করেছে, পারেনি আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। নিতু কিছু বলার আগেই ঝিনুক বলল, তোর আর এমন কি ভরসা? আমি জানি নিশ্চিত এর কিছু বলেছিস, যা বলেছিস যাতে প্রো মেজাজ বিগড়ে দিয়েছিস। হৃদি নায়িকা কান্না করে বলে, তুই আমার জান হয়ে এমন কথা বলতে পারলি? এই চিনিসিস তুই আমাকে? চিল বলেই তো কথাটা বলতে পারলাম। নিতু দুজনকে থামিয়ে দিয়ে বলে, এবার চুপচাপ দুজনই। রিদি, তুই না জানি করে এসেছিস, এবার রেস্ট নে একটু, শিপার। হৃদি উঠে নিতুর গলা জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলে, এই না হলো আমার হবু ভাবি, কি সুন্দর যত্ন করছে দেখো ঝিনুক। ঝিনুক কিছু বলেনি, শুধু মুচকি হাসলো। নিতু হালকা আর্তনাদ করে বলে, আল্লাহর রাস্তে এবার তোর মুখটা একটু বন্ধ কর, আম্মু শুনতে পেলেই হলো। হৃদি ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, এই তালা মারলাম, এবার শান্তি তো? নিতু হেসে বলে, হ্যাঁ অনেক শান্তি। দীপ্তি বাড়ি থেকে বের হওয়ার আগে নানান কথা ভাবছিল। ও ভেবেছিল সেদিনের পর শাকিল নামের ছেলেটা আর দাঁড়িয়ে থাকবে না, কথা বলতে চাইবে না, কিন্তু ওকে ভুল প্রমাণিত করে ছেলেটা আজকেও দাঁড়িয়ে আছে দেখে ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে বলে, এ তো প্রচুর ছ্যাঁচড়া রে ভাই। কাল নেতা সাহেব এমন একটা অপমান করলো, তাও হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। শাকিল দীপ্তিকে দেখতে পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে কিছু বলবে বলে। দীপ্তি এক প্রকার ইগনোর করে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। ওই ছেলেকে দেখে ওর কেন জানি ভীষণ বিরক্ত লাগে। ওর চলার পথে হুট করে ছেলেটা কোথা থেকে সামনে এসে দাঁড়ালো। বিরক্তিতে দীপ্তির রাগ যেন তরতর করে মাথায় উঠে গেল। সে গম্ভীর করে বলে, কি ব্যাপার, এভাবে সামনে এসে পথ আটকে দাঁড়ালেন কেন? পথ আটকেছি মানে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি প্লিজ শুনবেন একটু। সরি, আমার অলরেডি অনেক দেরি হয়ে গেছে, সামনে থেকে সরুন। দীপ্তি বলার পরেও সে সরছে না দেখে দীপ্তি পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। শাকিল তখনও দাঁড়িয়ে আছে। তার রিক্তা পিছন ফিরে দেখেছে। সে বান্ধবীকে বলে, ছেলেটা কি বলতে চাইছে বলতো? কি আর বলবে, রাস্তায় দাঁড়ানো ছেলেরা কি বলবে জানা নেই। তারপরেও শুনতে তো সমস্যা ছিল না। দরকার নেই। দীপ্তির ধারণাকে ভুল প্রমাণিত করে ছেলেটা আবারও স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। দীপ্তির মেজাজ বিগড়াতে এটাই যথেষ্ট। ও তো সকালে বলে দিয়েছে কথা শুনতে ইচ্ছুক নয়, তাহলে তাও কেন? দীপ্তি মনে মনে পণ করলো এবার কিছু কড়া কথা শুনিয়ে দিবে। তাতে যদি ছেলেটার মাথায় কিছু ঢুকে। ও স্কুলের গেট থেকে বাইরে একবার রাখতেই শাকিল আবার সামনে এসে হাজির। দীপ্তি নাক ফুলিয়ে বলল, আপনি আবার এখানে? আপনাকে না সকালে বলেছি একবার আমি কিছু শুনতে ইচ্ছুক নই, তাহলে কেন? প্লিজ আমি কিছু বলতে চাই আপনাকে, একবার শুনুন। দীপ্তি কোনো ধরনের জবাব না দিয়েই হেঁটে কয়েক পা বাড়াতেই শাকিল আবার পথ রোধ করলো। অনুনয় করে বলে তার কথাটা শুনতে। দীপ্তি আর না পেরে বলে, ঠিক আছে বলুন, কি বলবেন? এখানে না, মানে বলছিলাম কোথাও বসি আমরা। দীপ্তি কাটকাট গলায় বলে, কেন দাঁড়িয়ে বলতে প্রবলেম হচ্ছে? ঠিক আছে বলতে হবে না তাইলে। না 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 ঠিক আছে বলছি। শাকিল ইনিয়ে বিনিয়ে বলল, আপনার কি বয়ফ্রেন্ড আছে? না মানে সিঙ্গেল কিনা জানতে চাইছি। এমন ব্যাককল মার্কা একটা প্রশ্নে দীপ্তির চোখ ছানাপড়া হয়ে গেল। বিস্ময় নিয়ে বলে, সে কি বলছেন আপনি? বয়ফ্রেন্ড? হ্যাঁ তাই তো জানতে চাইছি, আছে কি? না নেই। শাকিল হেসে বলে, যাক এটাই আশা করেছিলাম, ভালো হলো, খুশি লাগলো শুনে। আমি আপনাকে বলেছি আমার বয়ফ্রেন্ড নেই, তার মানে এ নয় যে আমি সিঙ্গেল। মানে আমার তিনটে বাচ্চা আছে, যাদের বাবা কিনা খুব সুইট, খুব হ্যান্ডসাম, ড্যাশিং। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে কতটা সুন্দর উনি। আমি তো প্রতিদিন ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে দিনরাত পার করে দিই। দীপ্তির প্রথম কথায় রিক্তা অবাক হয়ে গেছিল প্রথমে, এখন তো হাসি আটকে রাখা দায় হয়ে পড়েছে। দীপ্তির পেছনে দাঁড়িয়ে মুখটা চেপে রেখেছে, নয়তো অবাধ্য মুখটা কখন জানি সব পণ্ড করে দেয়। শাকিল ছেলেটা তার পাশে দাঁড়ানো ছেলের দিকে তাকাতেই সে কিছু ইশারা করলে সে বলে, নাইট জোকস।
কিন্তু আমি না আপনার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। আপনি যা বলছেন সেগুলোর কিচ্ছু নেই। দীপ্তি রাগ দেখিয়ে বলে। আমি যা বলার বলেছি, বিশ্বাস না হলে সেটা আপনার সমস্যা। দীপ্তি আর দাঁড়ালো না, পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। ও চলে যেতেই রিপন আড়াল থেকে বের হয়ে হুহা করে হেসে উঠল। ওর কথাই এতক্ষণ অনেকক্ষণ কষ্টে হাসি বন্ধ রেখেছিল, কিন্তু ও ভাবছে ভাইকে কি এই কথাটা বলা ঠিক হবে? কালকেই ভাইয়ের জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন, এটা বললে তো বিপদ। কিন্তু ভাই কি আর মানবে? অনেক কিছু ভেবে সে একটা সিদ্ধান্ত নিল। শুধুমাত্র একটা কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ সেন্ড করে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিল। আয়ান পার্টি অফিস থেকে সব কাজ সেরে বের হবে মাত্র, তখনই টুম করে ফোনের নোটিফিকেশন আসলো একটা। ফোন বের করে দেখে রিপনের আইডি থেকে এসেছে। তার মানে মেম সাহেবের কোনো টপিকই হবে। ক্লিক করে চেক করতে যাবে তখনই তার দলের এক ছেলে সামনে এসে দাঁড়ালো। খুব সতর্ক কণ্ঠে বলল, ভাই কিছু কথা ছিল, ওর মেসেজে এসে পড়েছি। ওর মানে বুঝাতে চাইলো আয়ান যাকে পাঠিয়েছিল তার বিপক্ষে দাঁড়ানো প্রার্থীর কাছে, যাকে বলেছিল খুব ভালো করে সবকিছু খেয়াল রাখতে। এই মুহূর্তে ওর মেসেজ এসেছে মানে কোনো গুরুত্বপূর্ণ কিছু হবে। তাই সে আপাতত ফোনটা পকেটে ঢুকিয়ে বলে, আমার রুমে এসো কুইক। তারা তিনজনে রুমের ভেতরে যেতেই ছেলেটা বলে, স্যার ও বলেছে শিকদার সাহেব কিছু নতুন প্ল্যান বানাচ্ছে, মানে কার চুরি ঘটনা ঘটাতে যাচ্ছে। আয়ান কপাল কুঁচকে বলে, আচ্ছা তা কোন সময় উল্লেখ করেছে কিছু? হ্যাঁ ভাই, ভোরের রাতে কথা উল্লেখ করা হয়েছে। ওকে সুমন, তুমি একটা কাজ করো, দলের সব ছেলেদের বলে দাও ভালো করে চেকিং করতে, যাতে তারা ভিতরে প্রবেশ করতে না পারে। সাহস দেখানোর চেষ্টা করলেই ধরে আইনের হাতে তুলে দিবে। গো ফার্স্ট। আর তুমিও ওকে বলো আরও একটু সাবধান হতে। শিকদার সাহেবের আর কি কি প্ল্যান মাথায় ঘুরছে সব আমার চাই। অনেক হয়েছে জুলুম করা, খুব বেশি দিন খেয়ে ফেলেছে আর নয়, এবার সময় এসে গেছে উপযুক্ত জবাব দেওয়ার। ওকে ভাই। সব দিক সামলিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আয়ানের। সুমনকে আজ আর বাড়ি ফিরতে দেয়নি, সাথে করে নিয়ে এসেছে। দেরিতে ফিরছে দেখে শায়লা বেগম এখনো ঘুমাতে যাননি, ছেলেদের জন্য অপেক্ষা করছেন। অবশ্য আয়ান বলে দিয়েছিল অপেক্ষা না করতে, কিন্তু মায়ের মন কি এত সহজে বুঝমানে? তাই তো যত রাত হোক ছেলের অপেক্ষায় বসে আছে। দুজনে ফিরলে এত রাতেও খাবার গরম করে দুজনকে খাইতে বসিয়ে দিলেন। আয়ান অবশ্য রাগ দেখিয়েছে বসে থাকার জন্য, কিন্তু এই রাগ মায়ের কাছে কিচ্ছু না। দুজনকে খাইয়ে তারপর তিনি ঘুমাতে গেলেন। কালকে আয়ানের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করেছেন। অবশ্য ছেলের জন্য মানুষের মনে যে ভালোবাসা আছে সেটা একটা ভরসা। তারপরেও কি হয় বলা তো যায় না। আয়ানের আজকে ঘুম আসার কথা নয়, উত্তেজনায় স্থির থাকতে পারছে না সে। তার ঘুম না আসলে সুমনের কি করে আসবে? দুজনেই স্টাডি রুমে কপি হাতে বসে আছে। সুমন অবশ্য বসে নেই, আয়ান যে তাকে কাজ দিয়েছে সেটা করতে ব্যস্ত। আয়ানের আপাতত কিছু করার নেই, তাই ফোনটা বের করতেই বিকেলে দেওয়া রিপনের মেসেজের কথাটা মনে পড়ল। তাই সে আর দেরি না করে ক্লিক করতেই একটা ভিডিও ক্লিপ এলো কয়েক সেকেন্ডের। ভিডিওটা দেখে প্রথমে অবাক হয়েছিল, রাগ হচ্ছিল। ও তো সাবধান করে এসেছিল ছেলেটার সঙ্গে কথা না বলতে, তাহলে কেন? ভিডিওর শেষ পর্যায়ে দীপ্তির বাচ্চা আর হাজবেন্ডের বর্ণনা শুনে আর রেগে থাকতে পারল না। হো হো করে হেসে উঠতেই সুমন তাকিয়ে থেকে বলল, কি ব্যাপার ভাই, এমন করে হাসছেন যে? আয়ান হাসতে হাসতে জবাব দিল, শুধু আমি কেন, তুমি দেখো তুমিও হাসবে। আচ্ছা দেখাও দেখি। ভিডিওটা দেখে সুমনও হাসতে হাসতে শেষ। হেসেই বলে, ভাবের বুদ্ধির প্রশংসা করতে হয়। এটা বুদ্ধি তো? তুমি তো দেখছি ওনার মতোই আরেক বুদ্ধ। ছেলেটা কি বলল শুনোনি? আর বসে থাকলে চলবে না, এবার এই বলদাটাকে একটু টাইট তো দিতেই হবে। না ভাই, এখন না, কালকেই নির্বাচন, আর এখন এসব ভুল করে করো না। আগে এটা মিটে যেতে দাও। আরে ধুর, কি করি দেখো আগে। রাত প্রায় 12টার কাছাকাছি। ভাইব্রেশন মোডে রাখা ছিল ফোনটা। মাত্রই চোখে একটু ঘুম নেমে এসেছিল। এটা বোধহয় আয়ানের সহ্য হয়নি, তাই সে এত রাতে ডিস্টার্ব করতে হাজির হয়ে গেছে। রিপন পারে না হাত পা ছড়িয়ে কাঁদে। মনে মনে ইচ্ছে মতো বকে ফোনটা রিসিভ করে ভদ্র ছেলের মতো সালাম দিতেই আয়ান গুরু গম্ভীর কণ্ঠে বলে, ওই শাকিল নামের ছেলেটার ফোন নাম্বার আমার সকালের মধ্যেই চাই। চাই মানে চাই, মনে থাকে যেন। রিপন হ্যাঁ বা না কিছু বলার আগেই আয়ান কট করে ফোনটা কেটে দিল। সুমন হাঁ করে তাকিয়ে আছে। কালকে এত ব্যস্ত দিন কাটবে, ভাই ওই ছেলের নাম্বার দিয়ে কালকে কি করবে?
সে বুঝে উঠতে পারল না। এর মধ্যেই কানে আয়ানের কণ্ঠ ভেসে এলো। সে বলছে, ওকে